আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক দিন পর, দীর্ঘদিন পর আজকে মন খুলে ক্যামেরার সামনে থেকে মন খুলে কথা বলতে যাচ্ছি এবং আজকে 3 দিন পর আজকে ক্যামেরার সামনে এসেছি। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে আমি কিন্তু এমন কোনো দিন নাই যে ভিডিও করি নাই, কিন্তু ছাত্র আন্দোলনের প্রথম দিন, সর্বশেষ প্রথম দিন শুক্র এবং শনি, শুক্রবার শনিবার 2 দিন আমি কিন্তু ভিডিও করি নাই, কারণ আমি এই ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমি কিন্তু ভিডিও বানাতে পারি নাই। আপনারা জানেন যে যেদিন বিজয় উল্লাসে জনগণ মেতে ওঠে সেদিনও কিন্তু আমি ভিডিও বানাই নাই। আমি সেই বিজয় উল্লাসের দিন অর্থাৎ লাস্ট যেই গণভবন ঘেরাও কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচিতে অংশগ্রহণের কারণে আমি ভিডিও বানাতে পারি নাই। আসলে আমাদের কাজ না এই আন্দোলনে শরিক হওয়া, তারপরেও নিজের বিবেক ঘরে বসে থাকতে পারি নাই। এখানে যেহেতু সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছে, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের ছাত্র এবং জনতা, কবি, সাহিত্যিক, বিজ্ঞানিক, শিক্ষক, মাস্টার এবং ডাক্তার, আপনারা জানেন সাংবাদিক, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, এমনকি রিকশাওয়ালা পর্যন্ত এই স্বৈরাচার পতন আন্দোলনে কিন্তু শরিক হয়েছেন। তাই এই স্বৈরাচার পতন আন্দোলনে যদি শরিক হতে না পারতাম, মানে নিজেকে একটু অপরাধী মনে হতো। তাই এই ভিডিও না বানিয়ে আমি আন্দোলনে শরিক হয়েছি। দীর্ঘ 3 থেকে 4 দিন হবে আমি ভিডিও আপলোড করি না, আমার কোনো ব্যক্তিগত ভিডিও আপলোড করি না। আপনারা দেখেছেন আমার ইউটিউব এবং ফেসবুকে। আমি একটা কথা আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশে দীর্ঘ 15-17 বছর যাবত যে মানুষের মনে ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভগুলো মানুষ এই 2-3 দিন যাবত মিটিয়ে নিয়েছে। তবে এটা আমি আশা করি নাই, আমি এভাবে আশা করি নাই। অন্তত আমি যেটি চেয়েছিলাম যে সরকার যদি কখনো পরিবর্তন হয়, তা এই সরকারের যত আমলা আছে, যত মন্ত্রী, এমপি, যারা আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছে, যারা মানুষকে পিটিয়ে হত্যা করেছে বিভিন্ন সময়, যেসব প্রশাসন মানুষকে গুলি করে মেরেছে, আমি চাইছি যে এদের সবাইকে বন্দী করে এদের বিচারের আওতায় আনার জন্য। একবারে একটা মানুষকে যদি মেরে ফেলা হয় তাহলে সেই বিচার কখনোই বিচারের ভিতরে পড়ে না, এবং একটা মানুষের জীবন শেষ করে দিলে সেই বিচারের কোনো মজা থাকে না। তাই মানুষ হত্যার জন্য যদি আমাদের দেশে আন্দোলন সৃষ্টি হয়, আন্দোলন করে স্বৈরাচার পতন করতে হয়, তাহলে সেই মানুষ হত্যায় আমরা কেন লিপ্ত হয়েছি? আমি জানি যে একটা ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে মানুষকে গুম করে নিয়ে গিয়েছে, মানুষকে মামলা দিয়ে ধরে নিয়ে গিয়েছে, রিমান্ড দিয়েছে, যাতে করে মানুষ কখনোই এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে। তাই মানুষের এই অধিকার বঞ্চিত করেছে এই স্বৈরাচার সরকার। আমরা কথা বলেছি, কথা বলার সময় অনেক কষ্ট হয়েছে, অনেক রিস্ক নিয়ে কথা বলতে হয়েছে, অনেক ভয় ভীতি অপেক্ষা করে কথা বলতে হয়েছে। এখন আমি কথা বলছি, আমার কাছে মনে হচ্ছে যে একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করতেছি, একটি স্বাধীন দেশে বসবাস করতেছি। এখান থেকে আমি যেই কথাটি বলি না কেন, সব কথাই আমি বুক ফুলিয়ে আজকে গর্বের সাথে আমি যেন বলতে পারি। আজকে গর্বের সাথে আমি কথা বলতেছি। তবে একটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, সেই কথাটি হলো, আমরা যে দীর্ঘ 15 বছর যাবত জিম্মি হয়েছিলাম, এই দীর্ঘ 15 বছর জিম্মি হয়ে থাকার কারণে, কথা বলতে না পারার কারণে এই দেশে অনেক কিছু সৃষ্টি হয়েছে। যে ভাষা আন্দোলনের জন্য ছাত্ররা যেভাবে আমাদের বাংলাদেশ এই ভাষা আন্দোলন বিজয় করেছিল,
সেই 52 সাল থেকে 1952 সাল থেকে আপনার 1952 69 বলেন, যাই বলেন না কেন, দেখেন আমরা কথা বলছি এমনই একটা মুহূর্ত, এই মুহূর্তে আসলে কোনো সরকার এই মুহূর্তে ক্ষমতায় নাই। এই মুহূর্তে যেটি রয়েছে আমাদের দেশের সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু দেশ এখনো পর্যন্ত পরিচালিত হচ্ছে। এবং আমরা যেটি জানতে পেরেছি, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। তিনি শপথ নেওয়ার পর আসলে দেশ পরিচালনার যে ক্ষেত্রটি কীভাবে করা হবে, কীরকম করা হবে সেটি বোঝা যাবে। এখন আমার প্রশ্ন যেটি, যে এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত রক্তের বিনিময় আজকে বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আর এই স্বাধীন রাষ্ট্রে এই গণমাধ্যম কর্মী বলেন, সাধারণ মানুষ বলেন, আজকে এরা মানে মন খুলে কথা বলতে পারবে কিনা এই বিষয়ে আমার কিন্তু প্রশ্ন থেকে যায়। আজকে গণমাধ্যম কর্মীদের উপরে আজকে বিভিন্ন আইন প্রয়োগ করে, বিভিন্ন আইন দেখিয়ে, বিভিন্ন আইন তৈরি করে আজকে তারা যে সময় যেভাবে যা খুশি তাই করেছে। আজকে গণমাধ্যম কর্মী যদি সঠিকভাবে পরিচালিত হতো, সঠিক জায়গায় থাকতে পারত, তাহলে দেশে এত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি কিছুই করা কিন্তু এই সরকারের দলীয় ক্যাডারদের পক্ষে সম্ভব ছিল না। তাই এই দেশকে উন্নত করতে গেলে, এই দেশকে ভালো একটি দেশে পরিণত করতে হলে এবং এই দেশ দুর্নীতিমুক্ত করতে হলে, উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করতে গেলে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে এই দেশে সাংবাদিকদেরকে মুখ খুলে, এই দেশে সাংবাদিকদেরকে মন খুলে লিখতে দিতে হবে, মন খুলে কথা বলতে দিতে হবে। সত্য কথা বলতে যেন কোথাও কোনো বাধা না থাকে। আজকে সত্য কথা বলতে বাধা দেওয়ার কারণে আজকে দেশের অর্থনীতি বলেন, দেশ ধ্বংস বলেন, যাই কিছুই বলেন, একমাত্র এই সাংবাদিকদেরকে কথা বলতে না দেওয়ার কারণেই কিন্তু এই অবস্থা হয়েছে। জানেন যে যারা সরকারে থাকে তারা সবসময় চেষ্টা করে দেশের জন্য ভালো কাজ করবে। আসলে ভালো কাজ কিন্তু দুই প্রকার, আপনারা জানেন। একটা হচ্ছে উন্নয়ন, আর একটা হচ্ছে গণতন্ত্র চর্চা। এখন একটা স্তব্ধ করে আপনি আরেকটা উন্নয়ন করবেন, এই উন্নয়নকে উন্নয়ন বলে না। এই উন্নয়নকে কখনোই দেশ উন্নতশীল দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে না। তাই এই দেশকে উন্নত করতে গেলে বিভিন্ন দেশের কাছে বুক ফুলিয়ে গর্বের সাথে যদি ভালো দেশ হিসেবে পরিচিতি লাভ করতে হয়, তাহলে এই দেশে দুইটাই দরকার, একটি গণতন্ত্র এবং একটি উন্নয়ন। এখন আপনি আমাদের দেশের যেই স্বৈরাচার সরকার ছিল, এই স্বৈরাচার সরকার উন্নয়ন কি কম করেছে? আমাদের দেশে কি উন্নয়ন কম হয়েছে? এত উন্নয়ন করার পরেও আজকে সরকারকে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে চলে যেতে হলো কেন? এর কারণটা কি? এর কারণ একটা মাত্রই কারণ, আজকে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে। বাক স্বাধীনতা হরণ করার কারণেই কিন্তু আজকে এই সরকারকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সরকার। এখন আমার প্রশ্ন, যে এখন থেকে যেই সরকার আসবে, এই সরকার কি আবার এই সরকারের দেখা দেখি এই গণমাধ্যম কর্মী বলেন, সাধারণ মানুষ বলেন, মানুষের বাক স্বাধীনতা কি কেড়ে নিবে? মানুষের বাক স্বাধীনতা যদি কেড়েই নেয়, তাহলে এই সরকারও আমরা কিন্তু চাই না। সে যে সরকারই আসুক, ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার সিকিউরিটি আইন, যাই বলেন না কেন, সোশ্যাল মিডিয়া অনলাইনে যারা কথা বলে তাদেরকে কথা বলতে দিতে হবে। সোশ্যাল মিডিয়া, অনলাইন, টেলিভিশন, পত্রিকা যারা লিখবে তাদেরকে লিখতে দিতে হবে। তাদেরকে কোনো রকম কোনো বাধা সৃষ্টি করা যাবে না। যদি দেশকে ভালো রাখতে হয়, যদি দুর্নীতি মুক্ত দেশ গড়তে হয়, সন্ত্রাস মুক্ত দেশ গড়তে হয়, তাহলে প্রথম কাজটা করতে হবে সেটি সাংবাদিকদের কথা বলার সুযোগ দিতে হবে, সাংবাদিকদের লেখার সুযোগ দিতে হবে। কোনো রকম সাংবাদিকদের উপরে কোনো আইন প্রয়োগ করা যাবে না। কোনো রকম সাংবাদিকদের উপরে কেউ বড় গলায় কথা বলতে পারবে না। সাংবাদিকদের উপরে সাংবাদিকদেরকে শিক্ষা দেওয়ার মতো কোনো কথা বলতে পারবে না। সাংবাদিকদেরকে আমরা দেখেছি যে এই দেশে এখনো পর্যন্ত সাংবাদিকদেরকে বলে
যে আপনাকে কে অনুমতি দিচ্ছে, আপনি কার অনুমতি নিয়ে এসেছেন। সাংবাদিকরা দুর্নীতিবাজের কাছে প্রশ্ন করবে, কোনো অনুমতি লাগবে না। সাংবাদিকরা পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন করবে, কোনো অনুমতি লাগবে না। কোনো প্রশাসন যেন কোনো সাংবাদিকদেরকে বলতে না পারে যে আপনি কার কাছে জিজ্ঞেস করে এসেছেন। এই প্রশ্ন সাহস যেন কোনো প্রশাসন না করতে পারে। একটি যেমন এখন বিভিন্ন সেবা চালু হয়েছে, 999 বলেন, এরকম সেবা চালু হয়েছে। আমরা চাই সাংবাদিকদের জন্য একটা সেবা চালু করা হোক, যে আমরা 111-এ ফোন দিলে অথবা 222-তে ফোন দিলে অথবা 444-এ ফোন দিলে অথবা 555-এ ফোন দিলে যেন এই সাংবাদিকরা অতি দ্রুত, এই আইন প্রয়োগকারী যারা রয়েছে তারা অতি দ্রুত সাংবাদিকদের এই টেলিফোন পাওয়ার পরপর যেন সাংবাদিকদেরকে রক্ষা করার জন্য একটুও বিলম্ব না করে তাদেরকে সহযোগিতা করার জন্য যেন ঝাঁপিয়ে পড়ে সাংবাদিকদের পাশে। তাই এই সাংবাদিক যদি ঠিক থাকে তাহলে দেশ ঠিক থাকবে, সাংবাদিক ঠিক না থাকলে এই দেশ ঠিক থাকবে না। এখন বলতে পারেন যে এই সাংবাদিকদের জন্য আজকে দেশে এই পরিবেশ সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, আমিও বলবো অনেক দালাল সাংবাদিক রয়েছে যারা সরকারের কাছ থেকে ফয়দা লুটেছে, তাদের অবশ্যই বিচার হবে। এই জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে, আপনারা দেখেছেন, তারা সাংবাদিক নামে কলঙ্ক। কিন্তু এটা হওয়ার পিছনের কারণটা কি, এটা জানতে হবে। পিছনের কারণটা না জেনে ঢালাওভাবে সাংবাদিকদেরকে দোষারোপ করা যাবে না। অনেক সাংবাদিক রয়েছে যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে কথা বলতে যেয়ে, লিখতে যেয়ে। অনেক সাংবাদিক রয়েছে যেই সাংবাদিক এখনও পর্যন্ত এই স্বৈরাচার সরকারকে উৎখাত করার জন্য রাস্তায় নেমে কথা বলেছে এবং প্রতিবাদ জানিয়েছে। এই সাংবাদিকরা এখনও পর্যন্ত এই সরকারের যে স্বৈরাচার সরকার পালিয়েছে, এই সরকারের বিপক্ষে, এই সরকার পলায়ন করার আগের দিন পর্যন্ত কথা বলেছে। এমনকি আমাদের এক সাংবাদিক ভাইকেও কিন্তু এই আন্দোলনে মধ্য দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন? এই সাংবাদিকরা কি করেছে? তাই একটা জিনিস আমি বলবো যে যে সমস্ত যে আইন সরকার করেছিল, আপনাদেরকে বুঝতে হবে যে যেই আইন সরকার করেছিল এই আইনের কাছে আমাদের দেশের সাংবাদিকরা কথা বলতে সাহস পায় নাই। দেখেন, একটা সাংবাদিকদের সংসার আছে, বউ আছে, বাচ্চা আছে। একটা লোকের পরে, একটা সাংবাদিকের পরে কিন্তু তার ফ্যামিলিটা, প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু তার দিকে চেয়ে থাকে। যেমন আমার ফ্যামিলিটা আমার উপরে কিন্তু চেয়ে রয়েছে। আমার মা বলেন, আমার আব্বু কিছুদিন আগে মারা গেছে, আমার আব্বু বলেন, মা বলেন, আমার ছেলে মেয়ে যাই বলেন, আমার বউ বাচ্চা যাই বলেন না কেন, আমার আত্মীয় স্বজন সব কিন্তু আমার উপরেই ডিপেন্ড করে। এখন আমি কথা বলতে যে, আমি লিখতে যে যদি গ্রেপ্তার হয়ে 1 মাস কারাগারে ভোগ করি, কারাবরণ করি, তাহলে আমার এই ফ্যামিলিটা জীবনের মতো ধ্বংস হয়ে যাবে। এই ভয়ে এই কালো আইনের কারণে আজকে অনেক সাংবাদিকরা কথা বলতে সাহস পায় নাই। এই প্রতিকূলতার মধ্য দিয়ে আমি কিন্তু, আপনারা দেখেছেন ইউটিউব, ফেসবুকে, আমি কিন্তু অনলাইন সোশ্যাল মিডিয়ায় এই সরকারের বিরুদ্ধে কিন্তু আমি কথা বলেছি। সরকারের যে কালো আইন তার বিরুদ্ধে কথা বলেছি, এবং যারা দালাল সাংবাদিক রয়েছে তাদের বিরুদ্ধে কথা বলেছি, এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কথা বলেছি। আপনারা দেখেছেন, আপনারা সাক্ষী। তাই আমি বলতে চাই, এই সাংবাদিকরা কথা বলতে যেও বলতে পারে নাই, লিখতে যেও লিখতে পারে নাই। তাই সাংবাদিকদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়ার জন্য যা যা করা লাগে, আমাদের দেশের এই সাংবাদিকরা এই বিষয় নিয়ে অতি দ্রুত আলোচনা করে, তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, যাই বলেন না কেন, যেই সরকারই থাকুক না কেন, তাদের সাথে মত বিনিময় করেন এবং এই কালো আইন থেকে এই সাংবাদিকদেরকে মুক্ত করেন। এবং কোনোদিন যেন কোনো সরকার এসে অন্তত সাংবাদিকদের উপরে কোনো আইন প্রয়োগ করতে না পারে, কোনো আইন নতুন করে গঠন করতে না পারে, সেইভাবে আপনারা সংঘবদ্ধভাবে সেই বিধি ব্যবস্থা আপনারা অতি দ্রুত নেন। কারণ সামনে আপনারা জানেন যে 3 মাস পরে একটি নির্বাচন দেওয়ার কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আসবে। এই নির্বাচন যদি আপনার যে সরকারই আসুক, বিএনপি আসুক আর যে সরকারই আসুক, বিএনপি আসার সম্ভাবনা রয়েছে আপনারা জানেন। তা এবং বিএনপি আসুক আর জামাত আসুক আর যেই আসুক আর গণ অধিকার পরিষদ আসুক, যেই আসুক না কেন, আমার যেটা প্রশ্ন সেটি হলো যে এই সরকার সাংবাদিকদের উপরে যেন কোনো রকম কোনো কালো আইন না করতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সাংবাদিক যারা রয়েছে তারা সবাই একত্রিত হয়ে একটি স্লোগান দিন এবং এই কালো আইনের বিরুদ্ধে ব্যবস্থা নিন।
তা না হলে এই দেশে যারা ক্ষমতায় আসবে তারা কিন্তু আবার সেই আওয়ামী লীগের থেকে ভয়াবহ রূপ নিয়ে দাঁড়াবে। এই আওয়ামী লীগের এই ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, যারা দীর্ঘদিন যাবৎ এই দেশটাকে লুটে পুটে খেয়েছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। সালমান এফ রহমানের মতো মানুষ যে 22,000 কোটি টাকা জনগণের টাকা ঋণ নিয়ে এই দেশ থেকে পালিয়েছে, আজকে বেনজিরের মতো মানুষ হাজার হাজার কোটি টাকা নিয়ে এই দেশ থেকে পালিয়েছে। এই ধরনের দুর্নীতি কিন্তু চলতেই থাকবে এবং এইটা যদি চলতে থাকে তাহলে দেশে কখনোই উন্নতি করা সম্ভব হবে না, দেশ কখনোই কলঙ্ক মুক্ত হবে না। এই যে যেই আন্দোলনে যেই সব ছাত্র ছাত্রী শহীদ হয়েছেন, সে আবু সাঈদ সহ যত মানুষ শহীদ হয়েছেন, এই শহীদের রক্ত কলঙ্কিত মুক্ত হবে না। আজকে 17 জুলাইয়ের মতো আবার আবু সাঈদের মতো আবার নিরীহ মানুষ পুলিশের গুলিতে মারা যাবে। কারণ এই জুলুমবাজের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের মানুষ আন্দোলন করা শিখেছে, মরতে শিখেছে। আমি চাই এই জুলুমবাজরা, কোনো জুলুমবাজের কারণে আর একটি প্রাণ বাংলাদেশ থেকে ঝরুক, আর একটি প্রাণ বাংলাদেশ থেকে ঝরুক, আর একটি মানুষ বাংলাদেশের বুকে কোনো সরকারের আমলে নির্বিচারে গুলি করে হত্যা না হোক। আমি চাই এই দেশের মানুষ শান্তি শৃঙ্খলভাবে দিন রাত 24 ঘন্টা তার স্বাধীনভাবে সে যেন চলতে পারে, তাকে যেন কোনো কেউ বাধা সৃষ্টি না করতে পারে। এই বিষয় লক্ষ্য রেখে আজকে আবার যেন এই কোনো সরকারের বিরুদ্ধে এই ছাত্র আন্দোলন বলেন, ছাত্র জনতা আন্দোলন বলেন, কোনো আন্দোলন করে যেন এই স্বৈরাচারের মতো পতন না করতে হয়, সেদিকে লক্ষ্য রেখে এই সাংবাদিকদেরকে এই কালো আইন থেকে মুক্ত করে সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে যা যা করা লাগে সেইভাবে প্রস্তুত হন। সাংবাদিকরা সবাই মিলে, সাংবাদিক নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং সাধারণ সাংবাদিক রিপোর্টার যারা রয়েছেন, সবাই মিলে ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হয়ে আপনারা প্রতিবাদ জানান, যাতে করে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের যে মূল ভূমিকা রয়েছে এই বিষয়টা যেন সারা বিশ্বের কাছে আমরা পৌঁছে দিতে পারি। তাই আমি ভিডিওটি অনেক বড় করে ফেলেছি, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।